আমরা বলছি না যে ভূমিকম্প চলাকালে একটু আগে শাকিল বলছে, আপনি বলছিলেন যে ভবন থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারটা একটা প্রবণতা আছে, এই প্রবণতাটা একটু বন্ধ করতে হবে। বিএনবিসি 2020-এর যে ন্যাশনাল বিল্ডিং কোড, যেটা বিল্ডিং কোড আমার আছে, এটা কি মানে কাজের খাতায় লেখা আছে, কিন্তু বাস্তবে কি আসলে এটা হচ্ছে কিনা, আপনি যেহেতু এটার সাথে সরাসরি ইনভলভ, আমি বিশেষ করে ভূমিকম্প সহনীয় বিল্ডিং করার ক্ষেত্রে আমাদের দেশে এতগুলো অথরিটি, যেমন আপনার রাজুক এবং আমাদের সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এরকম প্রত্যেকটা অথরিটি আছে। এই অথরিটিগুলো কি ধরেন এই বিএনবিসির যে ন্যাশনাল কোড, বিল্ডিং কোড যেটা, সেটা কি মেনটেন করছে কিনা? আর যদি না করে থাকে, ওনারাও তো বুঝছেন যে আমরা একটা রিস্কের মধ্যে যাচ্ছি, হ্যাঁ, যে রিস্কের মধ্যে এটা ধসে পড়তে পারে ভূমিকম্পে। এই বিষয়ে কি আপনার একটু বলবেন যে অভিজ্ঞতা কি? ওইটা নিয়ে বলবো, প্লাস শাকিল যেগুলো বলেছে ওগুলোর সাথে একটু সাপোর্টিং রোলে আর কিছু কথা বলবো। প্রথমে বিএনবিসি কথা বলি। বিএনবিসির আগে আমাদের একটা জিনিস জানতে হবে, বাংলাদেশে এখন পর্যন্ত 67 লজ আর দেয়ার ডিজাস্টার ম্যানেজমেন্টকে কেন্দ্র করে। জি, 67টা ল আছে, কিন্তু এর মধ্যে বিএনবিসি আছে, এর মধ্যে আমাদের ট্রাফিক ল আছে। এগুলো একটু কি প্রপারলি ইমপ্লিমেন্টেশন হচ্ছে? প্রথম কথাটা যেটা আমি নিজেকেই বলি, তার মানে বিএনবিসি করেও লাভ নেই, ইমপ্লিমেন্টেশন নাই। এখন তার মানে আচ্ছা দেখেন, আমি অনেকদিন ধরে বারবার বলে আসছি যে আর্থকুয়েক, বেশি নর্থ দিয়ে আর্থকুয়েক হওয়ার পথে আমি বারবারই বলার চেষ্টা করছি যে নতুন বিল্ডিং করতে গেলে বিএনবিসিকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। শাকিল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, ও কিন্তু বারবার বলার চেষ্টা করছিল। দেখেন, আমাদের এখানে 2000 মানে বিএনবিসি তো 2020 সালে এসছে, কিন্তু আমাদের এখানে ঢাকাতে অবকাঠামো নির্মাণ করা হয় হচ্ছে ইমারত বিধিমালা দিয়ে। ওইখানে 2024-25 সাল পর্যন্ত অনলি আর্কিটেকচারাল ড্রয়িং লাগে। ও কিন্তু এটা বারবার বলার চেষ্টা করছে, স্ট্রাকচারাল ড্রয়িং কোনো প্রয়োজন নাই। এখন 25 সাল থেকে ওরা এখন চালু করেছে ইসিপিএস সিস্টেম সরকারি, ওইখানে আপনি স্ট্রাকচারাল ড্রয়িং দিতে হবে। আমি কালকেই আমি তো ইঞ্জিনিয়ার না, স্ট্রাকচারাল ড্রয়িং ছাড়া কি এটাকে আসলে ওরা বুঝতে পারে? আসলে হচ্ছে কি, স্ট্রাকচারাল ড্রয়িংকে আপনি যদি অ্যাপ্রুভাল না দেন, আর্কিটেকচার ড্রয়িং দিয়ে আপনি বিল্ডিং ভালো না খারাপ বলতে পারবেন না, এইটাই প্রবলেম। এবং ঢাকাতে তো তাও এটা শুরু হয়েছে। আমি আপনার একটা মজার জিনিস বলি, আপনার লেখা থেকেই বলি। আপনি একটা পত্রিকায় লিখেছেন, সেটা হচ্ছে যে ঢাকা শহরে গড়ে ওঠা হাজার হাজার ভবনের যে মানের কংক্রিট বা রড ব্যবহার করা হচ্ছে তা যাচাই করার কেউ নেই। আপনার লেখা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মানে রাজুক ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কেবল কাগজে বা ইলেকট্রনিক সিস্টেমে একটি সিল মেরি দায় সারে। এটা সত্যি কথাটাই বললাম। আমি ওটাই আরও বলছি। ও যেটা বলছিল কমপ্লেন, সেটা হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং দিয়ে অ্যাপ্রুভাল দেয়, এটা 2024-25 পর্যন্ত। এখন ওরা স্ট্রাকচারাল ড্রয়িং নেয়, কিন্তু ওইটাও যে দেখভাল করবে, ফিল্ডে যে বিল্ডিংগুলো হচ্ছে সেটা তো দেখভাল করতে হবে। তার মানে স্ট্রাকচারাল ড্রয়িংয়ে আপনি বললেন যে এত মানের রড দরকার, এত গুণ, মানে 60 গ্রেড বলি আমরা, দেখবেন যে মার্কেটে 500 গ্রেড, 500 ডাব্লু গ্রেড বলা হচ্ছে, কিন্তু আদৌ ফিল্ডে যে রডটা ব্যবহার করছে সেটা ওই গ্রেড কিনা। দ্বিতীয় হচ্ছে যে কংক্রিট, সেটা ধরেন 4000 PSI দরকার, সেটা কি আসলে 4000 PSI করছে? কারণ ড্রয়িংয়ে কিন্তু ওগুলো বলা আছে। তার মানে ওই কোয়ালিটি কন্ট্রোল না করলে আপনি বিল্ডিং কিন্তু গুণগত মান বহন করবে না। সেই জন্যই থার্ড পার্টির কথা কিন্তু ও বারবার বলছে। আচ্ছা, এখন এখানে দেখেন, আমরা বলছি না যে ভূমিকম্প চলাকালে, একটু আগে শাকিল বলছে, আপনি বলছিলেন যে ভবন থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারটা, একটা প্রবণতা আছে। এই প্রবণতাটা একটু বন্ধ করতে হবে। আর কারণটা হচ্ছে, যখন ভূমিকম্প চলে তখন দরজাটা কিন্তু যেহেতু ঝাঁকুনি খায়, দরজাটা কিন্তু আটকে যায়। এই ক্ষেত্রে আপনার সাথে একটু বলে রাখি যে আমাদের দর্শকদের জন্য বলেন, ভূমিকম্প হলে কি করণীয় আসলে? আচ্ছা, ওটা বলার আগে আমি একটু বলছি। দেখেন, ওটা আমি বলিনি, তারপর উত্তরটা আসবে। যে যখন ভূমিকম্প আসে তখন কোনোভাবে প্যানিক করা যাবে না, মাথায় হাত দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়াতে হবে, কারণ মাথা বাঁচাতে হবে। আর কেন দেয়াল ঘেঁষে দাঁড়াতে হবে, অথবা ভালো একটা টেবিল, মানে রাগের টেবিলের নিচে থাকতে হবে, মাথাটাকে সেভ করার। এই জন্য বলে যে বিল্ডিংয়ের কিন্তু চারিদিকে দেয়াল ঘেঁষে দিয়ে মানে ছাদটা থাকে, সেটা কিন্তু যখন ভাঙে সেটা একটা ট্রায়াঙ্গেল অফ লাইফ তৈরি করে দেয়ালের সাথে। মাঝখানে ছাদটা সবচেয়ে আগে দুর্বল, ভেঙে পড়বে। সেই জন্য বিল্ডিংয়ের মানে রুমের মাঝখানে থাকা যাবে না, থাকতে হবে কোনো একটা টেবিল তলে, মাথাটাকে বাঁচাতে হবে, এবং দেয়াল ঘেঁষে থাকলেও মাথাটাকে বাঁচাতে হবে। এখন দেখেন, তার মানে প্রথম অ্যাজাম্পশন হচ্ছে আপনার ভবন থেকে পাগলি করে বের হওয়া যাবে না, পিড়াপিড়ি করে হওয়া যাবে না। আপনাকে খুব ঠান্ডা মাথায় ট্রেনিং থাকতে হবে এটার জন্য, মাথায় হাত দিয়ে দেয়াল ঘেঁষে অথবা শক্ত টেবিলের নিচে থাকতে হবে। এখন ধরেন, এই যে অ্যাজাম্পশনগুলো আমরা বলতেছি, এটা তখনই ভ্যালিড হবে যদি ভূমিকম্প সহনীয় বিল্ডিংটা হয়। ভবনটা যদি ভূমিকম্প সহনীয় না হয়, এই যে আমরা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা তো কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে যাবে। কলাম ভীম এগুলো তো। তাহলে আমাদের করণীয় কি? আমরা করণীয় এইটাই না, প্রথম করণীয় হচ্ছে প্রত্যেক মানুষের, দেখেন এখানে কিন্তু নিজের কোনো অর্থ ব্যয় নেই,
সরকার থেকে আমি যেটা চাচ্ছি বা সবাই আমরা যারা এটা নিয়ে কাজ করে চাচ্ছি, সরকার থেকে একটা নির্দেশনা আসুক, যে যার বাসা প্রপারলি চেক করে রাজুর কাছে একটা সার্টিফিকেট জমা দিব, এবং এই কাজটা প্রপার হতে হবে, এবং যে ইঞ্জিনিয়ারকে দিয়ে সে কাজটা করবে তার জেল জরিমানা হতে হবে। কারণ পরে যদি একটা কমিটি ফর্ম করা হয়, এখানে কিন্তু একটা অ্যাডভাইজারি প্যানেল থাকতে হবে যারা এগুলা চেক করবে। যখন ইঞ্জিনিয়ারিং ফার্মটা একটা থার্ড পার্টি, ইঞ্জিনিয়ারিং ফার্ম বলতে থার্ড পার্টি বিল্ডিংটা চেক করে রিপোর্টটা দিবে, সেটা যখন ওই একটা অ্যাডভাইজারি প্যানেল চেক করবে, সেটার মধ্যে যদি কোনো ফল পায় তাহলে কিন্তু তাকে জেল জরিমানা, কারণ এটা তো মানুষের জীবনের সাথে জড়ানো। দেখেন, একজন ডাক্তার যখন একটা ভুল করে একটা রোগী মারা যায়, একজন ইঞ্জিনিয়ার যখন একটা ভুল করে সে কিন্তু 50 থেকে 100টা লোককে মারবে, কারণ একটা Risk ভবন থেকে যায়।